চতুর্থ অধ্যায়ের এমসিকিউ প্রশ্নোত্তর। এই রকম প্রশ্ন ক্লাস 9-এও যেমন আসে, আবার আসন্ন পিএসসি, এসএসসি, এসএলএসটি টিচার রিক্রুটমেন্ট পরীক্ষার জন্য এরকম প্রশ্ন থাকবে। শিল্প বিপ্লব হলো যন্ত্রের দ্বারা ব্যাপক উৎপাদন। শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন অগাস্তে ব্লাঙ্কি 1837 খ্রিস্টাব্দে। আমরা জানি শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেছেন অগাস্তে ব্লাঙ্কি। শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করেন আর্নল্ড টয়েনবি। শিল্প বিপ্লবকে শিল্প বিবর্তন বলে অভিহিত করেছেন ঐতিহাসিক হ্যাজেন। আর্নল্ড টয়েনবি একটি বক্তৃতায় শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করেছেন। আমরা জানি আর্নল্ড টয়েনবির একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে স্টাডি অফ হিস্ট্রি। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব প্রথম হয়েছিল ইংল্যান্ডে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছিল অষ্টাদশ শতকের মধ্যভাগে। পরের প্রশ্ন, ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম পরিলক্ষিত হয় বস্ত্র শিল্পে। পরবর্তী প্রশ্ন, এনক্লোজার বা বেষ্টনী প্রথা দেখা যায় ইংল্যান্ডে। এনক্লোজার বা বেষ্টনী প্রথা হচ্ছে জমি ঘিরে, মানে বড় বড় জমি ঘিরে তাতে মেষ পালন করার ব্যবস্থা। মেষ পালন করে মেষের পালনের মাধ্যমে মাংস এবং পশম যে চাহিদা ছিল তা মেটানো হতো, এবং এই এনক্লোজারের মাধ্যমে এক শ্রেণীর লোকেরা যারা বৃহৎ জমির মালিক, জমি ঘেরার পর তারা বিপুল পরিমাণ অর্থ সম্পত্তি করেছিল। তাদের এই অর্থ সম্পদ বৃদ্ধির ফলে যেটা হয়, ব্যাংকগুলোতে প্রচুর টাকা থাকে, অর্থাৎ শিল্পের জন্য মূলধন বিনিয়োগের কোনো অসুবিধা হয়নি। ইংল্যান্ডের শিল্প বিপ্লব ত্বরান্বিত হয়েছিল। আর একটা বিষয়, এই যেটা বিষয়, আমি পরে এই বিষয়টা আলোচনা করব ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ। এনক্লোজার কথাটির অর্থ হলো জমি ঘেরাও করে চাষাবাদ। চাষাবাদ বলতে এখানে বিশেষ করে মেষ পালনটা করা হয়েছিল, ওটাকে একরকমের চাষের মধ্যে ধরা হচ্ছে। ফ্লাইং শাটল বা উড়ন্তমকা আবিষ্কার করেন জনকে আমরা জানি 1733 খ্রিস্টাব্দে জনকে উড়ন্তমাকা আবিষ্কার করেছিলেন, মানে সুতো কাটার জন্য উন্নত মানের একটা যন্ত্র। স্টিম ইঞ্জিন বা বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট 1769 খ্রিস্টাব্দে। স্টিম ইঞ্জিন বা বাষ্প ইঞ্জিন জেমস ওয়াট আবিষ্কার করেছিলেন। সেফটি ল্যাম্প বা নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রে ডেভি 1815 খ্রিস্টাব্দে। আমরা জানি হামফ্রে ডেভি নিরাপত্তা বাতি আবিষ্কার করার ফলে খনিগর্ভে নিরাপদে কাজ করার পক্ষে সুবিধা হলো, ফলে শিল্পের ক্ষেত্রে সুবিধা হলো, শ্রমিক মৃত্যু হ্রাস হলো। ও যেটা বলতে চাইছিলাম যে এনক্লোজার বা বেষ্টনীর ফলে যেটা হলো, যারা কৃষকরা ছিল তারা কৃষিক্ষেত্র থেকে উৎখাত হয়ে গিয়ে তারা শহরে চলে গিয়ে শিল্পের কাজে শ্রমিক হিসেবে কাজ করলো, অর্থাৎ সুলভ শ্রমিক পেতেও সাহায্য করেছিল এনক্লোজার বা বেষ্টনী প্রথা, যা ইংল্যান্ডের শিল্প বিপ্লবকে ত্বরান্বিত করেছিল। ম্যাথু বোল্টনের নাম যে যন্ত্রের সঙ্গে যুক্ত তা হলো বাষ্পীয় ইঞ্জিন। আমরা জানি জেমস ওয়াট যে বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেছিলেন তাকে ম্যাথু বোল্টন নামক এক ব্যক্তি আরও উন্নত করে বাজারে ছেড়েছিলেন, সেটা বোল্টন ইঞ্জিন নামে পরিচিত হয়েছিল। লোহা গলাবার পদ্ধতি আবিষ্কার করেন আব্রাহাম ডার্বি। আকরিক লোহা থেকে ইস্পাত তৈরির কৌশল আবিষ্কার করেন হেনরি বেসামার। আকরিক লোহা থেকে ইস্পাত তৈরির কৌশল আবিষ্কার করেন হেনরি বেসামার। প্রথম দিকে আমরা জানি যে বস্ত্রশিল্প ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল, পরের পর্বে আছে বিভিন্ন লোহা, কয়লা, ইস্পাত এই সমস্ত ক্ষেত্রেও শিল্প বিপ্লব হচ্ছিল, এবং রেল শিল্প গড়ে উঠেছিল ইংল্যান্ডে পরের পর্বে শিল্প বিপ্লবের, এটা আমরা জানি। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, জন স্মিটন, এই যে লোহা গলাবার পদ্ধতি আব্রাহাম ডার্বি আবিষ্কার করেন, এটা ঠিক, কিন্তু জন স্মিটনকে আমরা জানি কাঠ কয়েল, তিনি হচ্ছে ব্লাস্ট ফার্নেস আবিষ্কার করেছিলেন 1760 খ্রিস্টাব্দে। ব্লাস্ট ফার্নেসের মাধ্যমেও কিন্তু মানে লোহাকে গলানোর ব্যবস্থা করা হয়েছিল, যদি আব্রাহাম ডার্বি প্রথম করেছিলেন, তাহলে ব্লাস্ট ফার্নেস আবিষ্কার করেছিলেন জন স্মিটন। পরের প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট, হেনরি বেসামার যেটা আকরিক লোহা থেকে ইস্পাত তৈরির কৌশল আবিষ্কার করেছিলেন। বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেন জর্জ স্টিফেনসন। আমরা জানি 1814 খ্রিস্টাব্দে জর্জ স্টিফেনসন বাষ্পচালিত রেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে রেলপথ ব্যাপক নির্মাণ হয়েছিল ইংল্যান্ডে, যা পরিবহন ব্যবস্থাকে অনেক উন্নত করেছিল, ফলে পরিবহন ব্যবস্থা শিল্প বিপ্লবের অন্যতম সহায়ক হয়েছিল। যদি ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সবচেয়ে বড় কারণ হচ্ছে সরকারি পৃষ্ঠপোষকতা আর রাজনৈতিক স্থিতিশীলতা, যেটা ছিল কোনো ঘন ঘন বিপ্লব, বিদ্রোহ, অশান্তি ইংল্যান্ডে হয়নি। বিশ্বের শিল্প কারখানা বলা হয় ইংল্যান্ডকে। ইংল্যান্ডকে বিশ্বের শিল্প কারখানা বলেছেন ঐতিহাসিক ফিশার। ফ্রান্সে প্রকৃতপক্ষে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল যে সম্রাটের আমলে, তিনি হলেন লুই ফিলিপ। আর ফ্রান্সের শিল্প বিপ্লবের প্রসার ঘটেছিল যে সম্রাটের আমলে, তিনি হলেন তৃতীয় নেপোলিয়ন, মানে নেপোলিয়ন বোনাপার্টের ভ্রাতুষ্পুত্র তৃতীয় নেপোলিয়ন, এর আমলে ফ্রান্সের শিল্প বিপ্লবের প্রসার ঘটেছিল। আমরা জানি ফ্রান্সের শিল্প বিপ্লবের প্রসার ঘটানোর জন্য বিভিন্ন ব্যাংক, শুধু শিল্প না, কৃষির উন্নতির জন্য তিনি ব্যাংক করেছিলেন, শিল্পের উন্নতির জন্য তিনি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, মূলধন সরবরাহের জন্য তৃতীয় নেপোলিয়ন উল্লেখযোগ্য কাজ করেছিলেন।
পরের প্রশ্ন, নতুন শিল্পে অর্থ বিনিয়োগের জন্য তৃতীয় নেপোলিয়ন চালু করেন ক্রেডিট মবিলিয়ার। ক্রেডিট মবিলিয়ার হচ্ছে একটা ব্যাংক। নতুন শিল্পে অর্থ বিনিয়োগের জন্য তৃতীয় নেপোলিয়ন চালু করেন। মূলধনের যে সরবরাহের জন্য, আমরা জানি যে মূলধনের প্রাচুর্য ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব হওয়ার ক্ষেত্রে অন্যতম কারণ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব হওয়ার জন্য সেটা হচ্ছে বৈজ্ঞানিক আবিষ্কার। জার্মানির শিল্পায়নের প্রধান বাধা ছিল অনৈক্য। জার্মানি ঐক্যবদ্ধই হয়েছে 1870 খ্রিস্টাব্দে প্রাশিয়ার নেতৃত্বে। প্রাশিয়ার প্রধানমন্ত্রী অটো ফন বিসমার্কের নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধ হচ্ছে। তার আগে পর্যন্ত শিল্প বিপ্লব হওয়া জার্মানিতে সম্ভব ছিল না, কারণ জার্মানির ঐক্যই ছিল প্রধান বাধা। জার্মানিতে শিল্প বিপ্লব শুরু হয় 1871 খ্রিস্টাব্দের পরে, মানে বিসমার্কের নেতৃত্বে জার্মানি ঐক্যবদ্ধ হওয়ার পরে জার্মানিতে শিল্প বিপ্লব শুরু হয়। জার্মানিতে সর্বপ্রথম উন্নতি হয় কয়লা এবং লৌহ শিল্পে। তাই আমরা জানি যে রক্ত লৌহ নীতির মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছে বলা হয়। এটা হচ্ছে বিসমার্কের রক্ত লৌহ নীতিকে গুরুত্ব দেয়, কিন্তু কেইন্স বলেছেন যে কয়লা ও লৌহ নীতির ফলে, অর্থাৎ অর্থনীতিবিদ কেইন্স, অর্থনৈতিক ঐতিহাসিক কেইন্স, তিনি কিন্তু জার্মানির শিল্পোন্নয়নকে এবং অর্থনৈতিক বিকাশকে কিন্তু জার্মানির একীকরণের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন। আমরা জানি জোলভেরাইন নামে একটা শুল্ক সংঘ 1819 খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল, যা জার্মানিকে অর্থনীতির দিক থেকে অনেক আগে ঐক্যবদ্ধ করার কাজ প্রাথমিক ধাপ শুরু করেছিল। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন। জার্মানিতে প্রথম রেল যোগাযোগ শুরু হয় ব্যাভারিয়াতে। শিল্পায়নের সূচনার পূর্বে রাশিয়া ছিল একটি সামন্ততান্ত্রিক দেশ, এটা আমরা জানি। রাশিয়া সামন্ততান্ত্রিক দেশ ছিল। রাশিয়াতে জমিদাররা যেমন ছিল, আবার গরিব কৃষকরা জমি বিক্রি করে দিতে থাকলে পরে এক শ্রেণীর সচ্ছল কৃষক তারা জমি কিনে নিতে থাকে এবং তারা কুলাক বা নতুন যোদ্ধার শ্রেণীতে সৃষ্টি হয়। গরিব কৃষকদের দুরবস্থা ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল, যা কৃষকদের দুরবস্থার ফলে দুর্দশাগ্রস্ত কৃষকরা নানা রকম বিপ্লবের আগে করেছিল। রাশিয়ায় একটা কৃষি সন্ত্রাসের পরিবেশ রাশিয়ার রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থাকে জটিলতর করেছিল বিপ্লবের আগে। অর্থাৎ বিপ্লবী পরিস্থিতি তৈরি হয়েছিল রাশিয়ায়, এবং তাকে বলশেভি দলের নেতা লেনিন কার্যকর করেছিলেন 1917 খ্রিস্টাব্দে বলশেভি বিপ্লবের মাধ্যমে। রাশিয়ার শিল্পায়নের প্রতিকৃতি ছিলেন দ্বিতীয় আলেকজান্ডার, যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হতো, কারণ তিনি 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র দ্বারা ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটিয়েছিলেন। রাশিয়ার শিল্পায়নে শ্রমিক হিসেবে যোগদান করেছিল ভূমিদাসেরা। যার দ্বিতীয় আলেকজান্ডার যে ভূমিদাসদের মুক্তি দিলেন, এরাই শিল্পের শ্রমিক হিসেবে কাজ করতে শুরু করেছিল। শিল্প বিপ্লবের পূর্বে রাজনৈতিক ক্ষমতা ভোগ করত ভূমির অধিকারী অভিজাতরা। শিল্প বিপ্লবের পরে রাজনৈতিক ক্ষমতা ভোগ করত শিল্প মালিকেরা, মানে পুঁজিপতি শিল্প মালিকেরা শিল্প বিপ্লবের পরে রাজনৈতিক ক্ষমতা ভোগ করত। পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের ফলে গ্রামীণ কৃষি সমাজের পরিবর্তে গড়ে ওঠে শিল্প বাণিজ্য ভিত্তিক নগর সভ্যতা। পরের প্রশ্নে চলে আসছি, এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট এইগুলো। শিল্প বিপ্লবের ফলে জনশূন্য হয়ে পড়ে গ্রামগুলি। পরবর্তী প্রশ্ন, শিল্প বিপ্লবের ফলে ধ্বংস সাধন হয় কুটির শিল্পের। পরের প্রশ্ন, শিল্প বিপ্লবের ফলে সমাজে উদ্ভব হয় মালিক এবং শ্রমিক শ্রেণী, মানে পুঁজিপতি মালিক এবং শ্রমিক শ্রেণী, সরবরাহ শ্রমিক শ্রেণীর উদ্ভব হয়। শিল্প বিপ্লবের ফলে জন্ম নেয় অর্থনৈতিক সাম্রাজ্যবাদ, কারণ সস্তায় কাঁচামাল সংগ্রহ, দেশীয় পুঁজিপতির হাতে যে পুঁজির পাহাড় জমেছে তার বিনিয়োগের অন্য ক্ষেত্র পাওয়া, এবং এই সমস্ত কারণেই হচ্ছে, এবং বাজার, শিল্পজাত দ্রব্যের বিস্তৃত বাজার পাওয়ার জন্য সাম্রাজ্য দখল করার প্রয়োজন হয়ে পড়ে। তাই শিল্প বিপ্লবের জন্ম নেয় অর্থনৈতিক সাম্রাজ্যবাদ। শিল্প বিপ্লবের ফলে শ্রমিকদের মধ্যে সূচনা হয় ট্রেড ইউনিয়ন আন্দোলনের। সেন্ট সাইমন ছিলেন সমাজতন্ত্রবাদী। আদি সমাজতন্ত্রের গুরু বলা হয় লুই ব্ল্যাঙ্ককে। উদ্বৃত্ত মূল্যতত্ত্ব বা সারপ্লাস ভ্যালু, থিওরি অফ সারপ্লাস ভ্যালু বা উদ্বৃত্ত মূল্যতত্ত্বের কথা বলেন কার্ল মার্কস। আফ্রিকা ব্যবচ্ছেদ হয়েছিল বার্লিন সন্ধির মাধ্যমে। বার্লিন সন্ধির মাধ্যমে আফ্রিকা ব্যবচ্ছেদ হয়েছিল। পরের প্রশ্ন, হল্যান্ডের উপনিবেশ ছিল এশিয়ায়। ভারতে উপনিবেশ স্থাপন করেছিল ব্রিটিশরা। 3 সম্রাটের চুক্তি হয়েছিল 1873 খ্রিস্টাব্দে। রি-ইন্স্যুরেন্স সন্ধি হয়েছিল 1887 খ্রিস্টাব্দে। ত্রিশক্তি মৈত্রী গড়ে উঠেছিল 1882 খ্রিস্টাব্দে। এটা জার্মানি, অস্ট্রিয়া আর ইটালিকে নিয়ে গড়ে উঠেছিল ত্রিশক্তি মৈত্রী। জার্মানি, অস্ট্রিয়া, ইটালি, জার্মানি, অস্ট্রিয়া, ইটালিকে নিয়ে গড়ে উঠেছিল। ইটালি 1915 খ্রিস্টাব্দে লন্ডন চুক্তি দ্বারা এই মৈত্রীর থেকে সরে গিয়ে ইটালি মিত্রপক্ষে যোগ দিয়েছিল। আর 1907 খ্রিস্টাব্দে আপনারা যেটা দেখছেন সেটাতে হয়েছিল ত্রিশক্তি আতাত বা ট্রিপল আতাত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। পরস্পর বিরোধী 1907 খ্রিস্টাব্দে ত্রিশক্তি আতাত হওয়ার ফলে এই যে ত্রিশক্তি আতাত গড়ে উঠেছিল 1907 খ্রিস্টাব্দে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ 1914-তে শুরু হয়।
তার আগে ইউরোপ 7 বছর আগে ইউরোপ দুটি পরস্পর বিরোধী শক্তি শিবিরে ভাগ হয়ে যায়। এটা বিসমার্ক আগে 1882 খ্রিস্টাব্দে একটা গড়ে গেছিলেন ত্রিশক্তি মৈত্রী। 1907 খ্রিস্টাব্দে ত্রিশক্তি আতাত হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে বিবেচিত সেরাজেভো হত্যাকাণ্ড, যেটা 1914 খ্রিস্টাব্দের 28 জুন হয়েছিল বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সেরাজেভো শহরে। আমরা জানি যে সেরাজেভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফ্রান্সিস ফার্ডিনান্ড, তার পত্নী সোফিয়া আসলে, ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেথ নামক এক সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য ন্যাভরিলো প্রিন্সেপ তাদেরকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের দায় সম্পূর্ণভাবে অস্ট্রিয়া সার্বিয়ার উপর চাপিয়ে দেয়, কারণ হত্যাকারী জাতিতে সার্ব ছিলেন, অর্থাৎ সার্বিয়ার সমগোত্রী ছিলেন। এ কারণে যদিও সার্বিয়া রাষ্ট্র থেকে উদ্যোগ হয়নি, যাই হোক অস্ট্রিয়া সার্বিয়ার উপর দায়িত্ব চাপিয়ে দেয় এবং 48 ঘন্টার চরমপত্র অস্ট্রিয়া সার্বিয়াকে দেয়। সার্বিয়া বেশিরভাগ দাবি মেনে নিয়েছিল, অস্ট্রিয়ার যা যা দাবি করেছিল বেশিরভাগ মেনে নিয়েছিল। কেবল যে সমস্ত দাবিগুলো মানলে পরে সার্বিয়া নামক রাষ্ট্রটির কোনো সার্বভৌমত্ব থাকে না, সেই দাবিগুলো মানেনি। তখন অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করে 28 জুলাই 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। আমরা জানি যেহেতু ত্রিশক্তি মৈত্রী বা ত্রিশক্তি জোট যেটা ছিল, জার্মানির সাথে অস্ট্রিয়ার একটা বোঝাপড়া ছিল, তাই জার্মানি অস্ট্রিয়ার পাশে আসে এবং জার্মানির বিরোধী দেশগুলো স্বাভাবিকভাবেই তারা সার্বিয়ার পাশে যায়। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। সেরাজেভো ছিল বসনিয়ার রাজধানী। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন, খুব কাজে লাগবে। ক্লাস 9-এর জন্য তো অবশ্যই লাগবে এবং পিএসসি, এসএসসি, এসএলএসটি টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য এই চ্যানেলটা খুবই কাজে লাগবে। আমাকে উৎসাহিত করুন সাবস্ক্রাইব করে।